হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তুই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তোর মতো এরকম ছেলে আমার দরকার নেই, যে কলেজে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়। বাবা, বাসা থেকে কলেজ তো অনেক দূর, হেঁটে যেতে প্রচুর কষ্ট হয়। কিছু করার নেই, টাকা দেওয়া যাবে না। কষ্ট করলে কেষ্ট মেলে। মনটা খারাপ হয়ে গেল, চোখে পানি টলমল করছে। তখনই আমার ফুফাতো বোন রিমি আসলো। ও ক্লাস 2 থেকেই আমাদের বাসায় থাকে, এখন ক্লাস 9-এ পড়ে। মামা, টাকা দাও, স্কুলে যাব। আরে মামুনি, তুমি স্কুলে যাবে, আমার সাথে চলো। মামা, তোমার কষ্ট হবে, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা মামুনি, এই নাও 100 টাকা, ভাড়া 30 টাকা, আর কিছু টাকা খেয়ে নিও। আচ্ছা মামা। বলেই চলে গেল। বাবা, ওর স্কুল তো আমার কলেজের থেকে অনেক কাছে, আর আপনি ওকে টাকা দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। ওই তোর কাছ থেকে জানতে হবে আমি কাকে টাকা দিব আর কাকে দেব না। ওকে টাকা দিচ্ছি কারণ ও মেয়ে মানুষ। ও হেঁটে গেলে রৌদ্র কালো হয়ে যাবে, তাহলে বিয়ে দিতে পারবো না। আর তুই ছেলে মানুষ, কালো হলেই বাকি। তবুও আপনি ওকে খাওয়ার জন্য টাকা দিচ্ছেন। তুই সিফাকে এত হিংসে করিস কেন? আমি যাকে ইচ্ছে তাকে টাকা দিব, তোর কি? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলাম। মা রান্নার জন্য সব রেডি করতেছে, আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতেছি। তার সেদিকে কোনো খেয়ালই নেই। মা, বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়ার টাকাটা দিতে বলো। কলেজে যেতে যেতে শার্ট ভিজে যায় ঘামে। মার খাবি নাকি যাবি এখান থেকে? দেখছিস না রান্না করছি, বিরক্ত করিস না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে মরে যা, এখন চোখের সামনে থেকে যা। এবার কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এসব আজকে প্রথম না, প্রতিদিন আমাকে শুনতে হয় এসব। শুনেও এই কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়, না হলে যাব কোথায়? আসলে আমার বাবা মা একটা মেয়ে চেয়েছিলেন, কিন্তু সেখানে আমি পৃথিবীতে আসি। তবুও ভালোই চলছিল আমার দিনকাল। তবে যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন বাবা শিপাকে আমাদের বাসায় নিয়ে আসে। তখন থেকেই আমার সাথে এরকম ব্যবহার চলে। শুধু আমাকে একটু ভালোবাসতো আমার মেজো ভাই। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক এহসান লিমন, ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করি। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় ভাই বউ নিয়ে আলাদা থাকে। আমার বাবা একজন ব্যবসায়ী। যাই হোক, গল্পে ফিরি। আমি হেঁটে হেঁটে কলেজে পৌঁছালাম, শার্ট ঘামে ভেজা। কি রে, এসেছিস? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে ভাই, মনে হচ্ছে তুই কান্না করছিস। আরে না, কান্না করব কেন? হালকা হালকা চোখ মুছে আমি। আসলে বাসায় বসে কান্নার ছাপ এখনো রয়েছে মুখে। ও বুঝেছি, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই একসাথে ক্লাসে গেলাম। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসলো। সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। সবাই বসো। এ কি লিমন, তোর শার্ট এত ঘামে ভেজা কেন? পড়ালেখা তো ভাবে করস, কোনো মেয়ের পিছনে ঘুরছিস নি তো? ক্লাসের সবাই হেসে উঠল, শুধু আমার 3 বন্ধু বাদে। এটা দেখে খুব খারাপ লাগলো, কিন্তু বেশি কষ্ট লাগেনি। কারণ কলেজের স্যারেরাও কোনো না কোনোভাবে প্রতিদিন অপমান করে। এগুলো সহ্য করতে করতেও আজ আমি ক্ষতবিক্ষত। যাই হোক, স্যারের কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। হয়েছে, থাক বস। তারপর আমি বসলাম। স্যার ক্লাস শুরু করলো। ক্লাসে অনেক কষ্টে মন বসালাম, কারণ অপমানিত হওয়ার পরে ক্লাসে মন বসানো অনেক কঠিন। ক্লাস শেষে বের হলাম। ভাই, বিড়িটা দে, আজকে খাবো। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমি ওদেরকে সবসময় মানা করতাম এটা খেতে। আজকে আমি খেতে চাইলাম। কি হলো, দে। সে আমি এগিয়ে দিলাম এক টান। ধোঁয়া হালকা ভিতরে নিতে গিয়ে কেসে উঠলাম। আপনারা হয়তো ভাবছেন ধোঁয়া ভিতরে নিতে হয়, এটা জানলাম কেমনে? আমি আগে না খেলেও এটা নিয়ে আলোচনা করেছিলাম একদিন। এটা খায় কিভাবে, গল্পে আসি। সিগারেট টানতে থাকলাম, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শ্যাম নিয়ে গেল সিগারেটটা জোর করে। ভাই, তুই কান্না করছিস কেন? ভাই, কি করব বল? বাসায় অবহেলা, বাইরে অপমান, কলেজে অপমান, এ নিয়ে কেমনে থাকবো বল? মানে বাসায় অবহেলা মানে কি বলছিস? শুনবি? তাহলে শোন।
প্রতিদিন বাসা থেকে একদিনও টাকা দেয় না, এমনকি আমার পড়ালেখার খরচও দিতে চায় না। দিতে চায় না কি একেবারেই দেয় না। এখন লাস্ট 9-এ বসে আমার প্রাইভেটের টাকা দিচ্ছিল, তারপর আর দেয়নি। আমি নিজে টিউশনি করে এইভাবে পড়তে পারতেছি। আমাকে আমার পরিবার চোখেই দেখতে পারে না। আমার মেজো ভাইটা আমাকে ভালোবাসতো, সেও এখন ভার্সিটিতে পড়ে, দূরে থাকে। এটা বলে সামনে তাকিয়ে দেখি ওদের চোখে পানি। কিন্তু তারা এরকম করে কেন? তাহলে শুনবি আমার কি দোষ? আমার দোষ হলো আমি মেয়ে হইনি কেন। আমার বাবা মা আমার জায়গাতে মেয়ে চেয়েছিল, তা হয়নি। তবুও ভালোই চলছিল। কিন্তু যখন থেকে আমার ফুফাতো বোন শিফা আসে, তখন থেকে আমার অবহেলিত অধ্যায় শুরু হয়। ও এই ব্যাপার, তাহলে থাকছিস কোনো বাড়িতে? চলে আয় আমাদের বাসায়। না থাক, তারা আমাকে যত কষ্টই দেখ, আমি তাদের সাথেই থাকবো। ও ভাই, সাবধানে থাকিস। আচ্ছা বাসায় যাই, না হলে আবার এ নিয়েও আমাকে মারতে পারে। ওকে, যা তাহলে। ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি শিপা দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। শিপা এসে আমার সামনে দাঁড়ালো। তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? দেখ বোন, আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি, দেরি হলে মারতে পারে আমাকে। যাবে তো বাসায়? আমার সাথে যাবে, দুজনে একসাথে যাব। একসাথে যাব মানে? বলে একটা রিক্সা দাঁড় করালো। শিপা রিক্সায় উঠে গেল। রিক্সায় উঠো। না থাক, লাগবে না, আমি হেঁটেই যেতে পারবো। উঠতে বলেছি উঠো, না হলে যে আজকে সিগারেট খেয়েছো সেটা কিন্তু বাসায় বলে দিব। তখন বাধ্য হয়ে রিক্সায় উঠলাম। ভাবতে থাকলাম, এই মেয়ে জানলো কি করে? কি হলো, কি ভাবছো? আমি জানলাম কি করে তুমি সিগারেট খেয়েছো এটা? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি তোমাকে নিতে আসছিলাম, এসে দেখি সিগারেট খাচ্ছ, তা আবার বন্ধুদের সাথে। তাই দূরে হেঁটে এখানে এসে দাঁড়ালাম তোমার জন্য। আচ্ছা তুই আমাকে নিতে এসেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এখন চলো। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর বাসার সামনে চলে আসলাম। আমি নামলাম, শিফাও নামলো। উপর থেকে দেখি মা তাকিয়ে আছে। আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আমাকে বাবা। পাশে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে। আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? তুই শিফার সাথে রিক্সায় আসলি কেন? তুই হেঁটে হেঁটে আসবি? এতক্ষণে বুঝতে পারলাম মা এসে বাবাকে বলে দিয়েছে। মামা, লিমন ভাই আসতে চায়নি, তাকে আমি জোর করে নিয়ে এসেছি। ওই তুই চুপ থাক। মা, আমি জানি কি কি রকম লিমন তোকে যেন আর ওর সাথে রিক্সায় আসতে না দেখি। শিপা ভয়ে চুপ হয়ে গেল। আমি আর কি বলবো, চোখ দিয়ে পানি আর বের হচ্ছে না। কোনো কিছু না বলে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম। কোথায় যাচ্ছেন আপনি? ঘরের কাজগুলো কে করবে? কাজগুলো না করলে খাবার জুটবে না। কে আর করবে? আমি করব। আপনারা ভাবছেন হাসি মুখে বললাম কেন? কারণ ঘরের চাকরের কাজগুলো সব আমারই করা লাগে। আর যে করেই হোক পেট তো বাঁচাতে হবে। যাই হোক, কাজ করে বুঝলাম ঘরে মাংস রান্না করা হয়েছে, খাবারটা ভালোই হবে। খাবার খেতে খাবারের কাছে গেলাম, দেখি আমার জন্য খাবার বেড়ে রেখেছে। উপর থেকে থালাটা উঠিয়ে দেখি আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রাখা। দেখে খুব খারাপ লাগলো। তবুও আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রেখেছো কেন? আজকে তো মাংস রান্না হয়েছিল। ওকে যা দিয়েছি তাই দিয়ে খা, এর বেশি তোর কপালে নেই। আর কিছু বললাম না, চোখ দিয়ে পানি বের হলো। মা চলে গেল। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু খেলাম না। রুমে চলে গেলাম। রুমে গিয়ে হালকা শুতে গিয়ে শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম কে যেন আমাকে মারছে। চোখ খুলে দেখি মা লাঠি দিয়ে মারতেছে। কি নবাবজাদা, আপনার ঘুম ভেঙেছে? জানি না আপনার বিকালে এত কাজ আছে। মা মারতে মারতে, মা আর মেরো না, খুব ব্যথা পাচ্ছি। আমি ব্যথায় কাতরাতে তুই তাড়াতাড়ি উঠে বাসনপত্র ধুয়ে দে। মায়ের মার থেকে বাঁচতে চলে গেলাম বাসন মাজতে। তারপর সব বাসন নিয়ে মাজতে থাকলাম। তখন শিপা আসলো। দাও, এগুলো আমি করছি, তুমি দেখো এদিকে কেউ আসে কি না। না থাক, আমি পারবো, তোকে করতে হবে না। তুই আর আমাকে মার খাওয়াস না, তোর জন্য সকালে মার খেলাম। শিপা আর কিছু বলল না। ও মনে হয় কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে গেল। তারপর আমি সব কাজ করে ওই খাবার খেয়ে টিউশনি করাতে চলে গেলাম।
তারপর তাদের পড়িয়ে বাসায় চলে আসার জন্য হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম কবে পাবো এই অবহেলিত জীবন থেকে মুক্তি। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা কিছু কাজ করলাম, তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করে খেতে গেলাম, দেখি সবাই খাইতেছে। অবশ্যই আমার কোনো দুঃখ নেই, কারণ তারা প্রতিদিনই আমাকে রেখেই খায়। দেখি পাশে আমার প্লেট বেড়ে রেখেছে। আমি চেয়ারে বসে প্লেট উঠালাম, দেখি এখনো ডাল দিয়ে ভাত রেখে দিয়েছে আমার জন্য। পাশে তাকিয়ে তাদের প্লেটে দেখি মাংস। হালকা মন খারাপ হলেও খেয়ে নিলাম। তারপর রুমে চলে গেলাম, পড়তে বসলাম। বাট গরমের জন্য পড়তে পারছি না ঠিকমতো। প্রতি রুমে ফ্যান থাকলেও আমার রুমে নেই। টি শার্ট খুলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম, ঘামে শরীর ভিজে গিয়েছে। তারপর দিলাম ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে 8টা বেজে গেল। কেউ আমাকে মেরে ঘুম ভাঙায়নি। আমার ভাবতেই অবাক লাগতেছে। প্রতিদিন তো 7টার সময় আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারতে মারতে শরীর ব্যথা করে দেয়। প্রতিদিন কাঁদতে কাঁদতে আমার দিন শুরু হয়, তবে আজকে আমার কাঁদতে হলো না। যাই হোক, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে তো আমি আরও অবাক, কারণ মা রান্না করতেছে, তাহলে বাজার করলো কে? প্রতিদিন তো আমাকেই বাজারে যেতে হয়। মা আমার দিকে তাকালো, মা আমাকে দেখেই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর ওপর অনেক অত্যাচার করে ফেলেছি। শুধু আমার মেয়ে হয়নি বলে তোকে অনেক অবহেলা করেছি। তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা। তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই না? বলেই কেঁদে দিল। আমি একটা ঘরের ভিতর আছি। আজকে হলোটা কি মায়ের? মা এমন ব্যবহার কেন করতেছে? আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি, যার জন্য মা প্রথমে ভালো ব্যবহার করতেছে কিন্তু পরে আমাকে মারবে? আম্মু, তুমি প্লিজ আমাকে বলো, আমি কি ভুল করেছি বলো। তবুও তুমি আমাকে মারার জন্য এভাবে কথা বলিও না। আমাকে দরকার হলে মারো। ভয়ে কাচুমাচু হয়ে আমি। আরে না বাবা, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে আর কখনো মারবো না। খুব আদর করব। শুধু তুই আমাকে তোর সাথে এতদিন করা ব্যবহারের জন্য, এত কষ্ট দেওয়ার জন্য, তোর চোখের পানি ঝরানোর জন্য আমায় ক্ষমা করে দে। না মা, তোমার ক্ষমা চাইতে হবে না। শুধু তুমি আমাকে একটু আদর ভালোবাসা দিও, তাতেই হবে। বাবা, সত্যি আমি তোমাকে বুঝতে পারিনি। তুই আমার রত্ন। বলেই জড়িয়ে ধরলো আমাকে। মা, তুমিও খুব ভালো। খুশিতে চোখ দিয়ে পানি বের করে আমি। আরে বাবা, তুই কান্না করছিস কেন? আচ্ছা বাবা, যা তুই রুমে গিয়ে লেখাপড়া কর। যা, আমি রান্না হলে তোকে ডেকে দেব। আমি আজকে তোকে নিজে হাতে খাইয়ে দেব। আচ্ছা মা। বলেই রুমের দিকে হাঁটা শুরু করলাম। রুমে গিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলাম, কেন মা আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে। তখন এই রুমে শিপা প্রবেশ করলো। কি ভাবছো? তুমি নিশ্চয়ই ভাবছো মামি তোমার সাথে ভালো ব্যবহার কেন করছে। তাই ভাবতেছি। তুই কি বলতে পারিস আম্মু কেন এই ব্যবহার করতেছে? শোনো, তাহলে কালকে রাতের কাহিনী। মামি আর মামা ঘুমাচ্ছিল। হঠাৎ মামির স্বপ্নে তুমি আসলে। তুমি ঘুম থেকে দেরি করে ওঠার জন্য তোমার শরীরে মামি মেরে অনেক রক্ত বের করেছে। তোমাকে এমন মারা মেরেছে যে বেশি রক্তপাত হওয়ায় তোমার অবস্থা খারাপ হয়ে যায়। হাবিব ভাইয়া এসে পড়ে সেখানে। মা, তুমি ওকে এত মারলি কেন? আমার ভাইটার অবস্থা খারাপ করে দিলে তোমার মনে কি একটু দয়া মায়া নেই? বলেই কেঁদে দিল। মামির এই কথা শুনে খুব খারাপ লাগলো। সে তোমার দিকে তাকিয়ে নিজেও বিশ্বাস করতে পারছিল না তোমাকে এত মেরেছে। তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে এদিকে তুমি ভাইয়ার কোলে মাথা রেখে ভাইয়া বলে জ্ঞান হারালে। তখন ভাইয়া, হে লিমন, হে লিমন, চোখ খোল ভাই। অনেকবার বলার পরও কথা বললে না। তারপরে তোমাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে হাঁটা দিল। তারপর তোমাকে নিয়ে সামনে থেকে একটা রিক্সা নিল ভাইয়া। এই হাবিব বাসায় গাড়ি নিয়ে তাড়াতাড়ি চল বাবা। না না থাক, তোমার বাসার কিছু আমার ভাইয়ের লাগবে না, তুমি থাকো বলেই রিক্সা নিয়ে হাসপাতালের দিকে গেল। মামি কথাটা শুনে খুব কষ্ট পেল, নিজে ভিতরে ভিতরে খুব অনুতপ্ত হলো। সে ভাবছে সে কি সত্যি এত নিঠুর যে নিজের সন্তানকে মেরে রক্তাক্ত করেছে। তার সন্তানেরা তো আত্মনাত তার কানে যায়নি। তার তোমার জন্য খুব মায়া লাগতে লাগলো। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ভাইয়া রিক্সার পিছনে পিছনে যেতে লাগলো। ভাইয়া হাসপাতালে পৌঁছে গেল, মামিও পৌঁছে গেল। ডাক্তার তোমাকে রুমের দিকে ঢুকালো। ভাইয়া সাথে গেল, কিন্তু
যেই মামি যেতে চাইলো ভাইয়া তাকে ঢুকতে দিল না। তখন মামি চিৎকার করে ঘুম ভেঙে গেল। এই আমাকে আমার ছেলের সাথে যেতে দে, আমি আমার ছেলেকে দেখব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বলেই কান্না করে দিল। পাশ থেকে মামা লাফিয়ে উঠল। এই কি হলো তোমার? তুমি এইভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে? আমার ছেলেটার ওপর বেশি অত্যাচার করে ফেলেছি, ওকে আর কষ্ট দেওয়া যাবে না। আসছে, তুমি ওর সাথে ভালো ব্যবহার করো। আমার ওকে ভালো লাগে না, আমি আগের মতোই থাকবো। তুমি যা করার করো, আমি গিয়ে আমার ছেলেকে একবার দেখে আসি বলেই রুম থেকে বের হলো। আল্লাহ জানে কি স্বপ্ন দেখেছে, যা করার করো। তুমি আমার এত আদিক্ষেতা ভালো লাগে না। বলেই শুয়ে পড়ল। এদিকে মামি তোমার রুমে এসে দেখে তোমার শরীর ঘামে ভিজে গেছে। ঘুমাচ্ছ, সে মাথায় হাত বুলিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে তোমার ঘাম মুছে অন্য ঘর থেকে পাখা এনে বাতাস করতে থাকলো। সকালবেলা চলে গেল, তারপর মামাকে জোর করে বাজারে পাঠালো আর চাকর রাখতে বলল। তারপর তোমার ঘুম ভাঙার পর তো জানোই, ভুলেই কালকে রাতের কথা শেষ করলো। আজকে খুব খুশি লাগতেছে রে। খুশি তো লাগবেই, আর হাবিব ভাইয়া আসবে তা তো নিশ্চয়ই জানো। ভাইয়ার পরীক্ষা শেষ, এখন একেবারের জন্য আমাদের বাসায় চলে আসবে। আচ্ছা, আমি তাহলে গেলাম বলেই চলে গেল। তারপর আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা ডাক দিল খাবার টেবিলে। আমি বাধ্য ছেলের মতো তার কাছে গেলাম। তারপর মা আজকে আমাকে তার পাশে বসালো। আয় বাবা বস, আমি আজকে তোকে নিজে হাতে খাইয়ে দেব। আমি বসে পড়ে বাবার দিকে তাকালাম, দেখি চোখ বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম। মা ভাত মেখে আমার মুখের সামনে ধরলো। নে বাবা নে, আজকে তোর পছন্দ মতন মাংস রান্না করেছি। আমি ভাত মুখে নিলাম, খুশিতে কান্না করে দিলাম। আরে বাবা, কান্না করছিস কেন? খাবারটা খা, তুই আর কান্না করিস না। না মা, কান্না করতেছি না, আসলে খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ন্যাকামি দেখে আর বাঁচি না, যত সব। আমার খারাপ লাগলো একটু, কিন্তু কিছু বলার নেই। খাবার খাওয়া শেষ করলাম, তারপর রুমে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। এই নে 500 টাকা। টাকা দিচ্ছ কেন মা? কেন, তোর কলেজে যেতে খরচা লাগে না? লাগে, তবে এত টাকা দিয়ে কি করব? আজকে একটু বন্ধুদের খাওয়া কিছু, তাছাড়া আরো লাগে তো। তবুও এত লাগতো না। কলেজে যা, সাবধানে যাবি আর ক্লাস করে বাসায় আসবি। আর আমি নিজে, তুই টিউশনি করছো, আজকে বিকালে গিয়ে সব বাদ দিয়ে দেব বাবা। আচ্ছা মা, বলেই টাকা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বাইরে গিয়ে দেখি শিপা দাঁড়ানো। আমি আসাতেই রিক্সা ডাকলো, আর একটা রিক্সা চলেও আসলো। শিপা রিক্সায় উঠলো। লিমন ভাই আসো, একসাথে যাই, আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তুমি কলেজে যাবে। না থাক, তুই যা, আমি অন্য রিক্সা নিতেছি। আরে আসো তো, বলে হাত ধরে জোর করে রিক্সায় উঠালো আমায়। তারপর শিপাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে গেলাম। আমি কলেজে পৌঁছে দেখি হারামিরা সব একসাথে দাঁড়ানো। কিরে, তুই আজকে রিস্কায়, কি ব্যাপার? মামা, আজকে আমি অনেক খুশি। কেন, কিসের জন্য? তারপর ওদেরকে বাসার সব কাহিনী বললাম। যাক, ভালোই হয়েছে তাহলে, চল টিট টিভি। ওকে চল, বলেই ক্যান্টিনে গেলাম। তারপর ওদেরকে কিছু খাইয়ে ক্লাসে গেলাম। ক্লাসে ঘটলো আরেক কাহিনী। ক্লাসে গিয়ে আমরা সবাই একসাথে বসলাম, একসাথে বসে গল্প করতেছিলাম। তখনই স্যার ক্লাসে চলে আসলো। কিরে লিমন, তুই এত দুষ্টামি করতেছস কেন আজকে? স্যার, দুষ্টুমি করলাম কোথায়, শুধু একটু কথা বলছিলাম। চুপ কর হারামজাদা, আবার মুখে মুখে কথা বলছিস। যা বের হ ক্লাস থেকে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আর এরকম করবো না, প্লিজ স্যার। ওই থাম, যা বের হ ক্লাস থেকে। স্যার প্লিজ। স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে ক্লাস থেকে বের করবেন না। তুই বের হয়ে নে আগে ক্লাস থেকে, বের হ। জানি তোকে বের করে দিলে ক্লাস থেকে কেউ জবাবদিহিতা নিতে আসবে না। তোর পরিবার থেকে বলেই আমার কলার ধরে বেঞ্চে বের করলো। ছেলেটার কলার ছেড়ে দিন আপনি। একজন মহিলার কণ্ঠ। সবাই দরজার দিকে তাকালো। আমিও দরজার দিকে তাকিয়ে দেখি মা এসেছে। আমি অবাকের চরম শিখরে। আমার মা কলেজে এসেছে। আমার মা এর আগে কখনো কলেজে আসেনি। আমার বন্ধুরাও অবাক। আপনি কে যে আমাকে কলার ছাড়তে বলছেন? আমি কে তা পরিচয় এক্ষুনি পেয়ে যাবেন স্যার, এদিকে আসুন তো। একজনকে ডাক দিল মা।
তখন প্রিন্সিপাল স্যার দরজার সামনে আসলেন। স্যার, আপনি লিমনের কলার ধরে আছেন কেন? স্যার, না মানে আসলে প্রতিদিন ক্লাসে দুষ্টামি করে ও। চুপ করুন আপনি, আমি সব শুনেছি। আপনি বলতে গেলে রীতিমতন ওর উপর অত্যাচার করছেন। স্যার, আমি কিছুই করিনি, দেখুন ও বেয়াদবি করে তাই এমন করি। আপনাকে আর আমাদের কলেজে শিক্ষকতা করতে হবে না। আমি পুলিশ ডাকতেছি, আপনার ব্যবস্থা পুলিশই করবে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, প্লিজ আমার সাথে এমন করেন না। না, আপনার মতো শিক্ষকের দরকার নেই কলেজে। স্যার থাক, তাকে পুলিশে দিতে হবে না। একজন শিক্ষক তো, তার অনেক অপমান হবে, তার থেকে তাকে ক্ষমা করে দিন। প্রিন্সিপাল স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছি, দেখেছিস না তোর সাথে কি ব্যবহার করে? এরকম স্যারের শিক্ষা পাওয়া উচিত। না মা, যতই হোক সে আমার গুরুজন, তার কোনো কিছু করার দরকার নেই। সে শুধু একটু তার ভুলগুলো শুধরালেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এরকম শিক্ষককে ক্ষমা করে দিলাম। এরপর যদি কখনো করে থাকে তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করব তো করবই, এবং তার সাথে শাস্তির ব্যবস্থা করব। জি স্যার, আমাকে মাফ করে দিন, আমি এরকম কখনো করব না। আমাকে একটা শেষ সুযোগ দিন। আমার পরিবার নিয়ে এমনিতেই আমি খুব কষ্টে আছি। আমার এই চাকরি গেলে আমার পরিবার খুব কষ্ট থাকবে। কি ক্ষমা চাচ্ছেন? ক্ষমতাবান লিমনের কাছে, ওই জন্যই তো আপনাকে ক্ষমা করে দিলাম। ওর কাছ থেকে শিখুন। হ্যাঁ লিমন বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তুই সত্যিই খুব ভালো একটা ছেলে। আর তোর এই, আমি তোকেই কিনা এত কষ্ট দিয়েছি। আসলে তোর বাসা দিয়ে কেউ আসেনি তো, আমি একটু আনন্দ পেতাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই এতে কিছু মনে করিস না। আমাকে শুধরানোর একটা সুযোগ দে। না স্যার, ক্ষমা চাইতে হবে না। আপনি শুধু ঠিকভাবে শিক্ষকতা করেন, এটাই আমি চাই। তারপর আম্মুকে বুঝিয়ে বাসায় পাঠালাম। তারপর আবার ঠিকমতো ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছু কথা বলে বাসায় ফিরলাম। খুশি লাগছে, কারণ বিকালবেলা ভাইয়া বাসায় আসবে। ভাইয়া আমাকে খুব ভালোবাসে। যাই হোক, দুপুরে খাবার খেয়ে যেখানে টিউশনি করতাম সেখানে চলে গেলাম এবং তাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে আমি পড়াতে পারবো না। তারা অনেক কষ্ট পেল, পরিবার আমাকে ভালোবাসতে শুরু করেছে, এতে তারা অনেক খুশি। বাসায় আসতে আসতে ভাইয়া ফোন দিল। হ্যালো ভাইয়া। আমি এসে পড়েছি প্রায়, আমাকে নিতে বাস স্ট্যান্ডে আয়। ওকে ভাইয়া, আসতেছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে, আয়। তারপর কল কেটে দিয়ে ভাইয়ের জন্য বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। একটু পর পৌঁছে গেলাম, একটা চিপস কিনে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলো, এর মধ্যেই ভাইয়া চলে আসলো। আমি দৌড়ে ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমাকে দেখেই ব্যাগগুলো নিচে রেখে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, কিছু খাস না নাকি? অনেক শুকিয়ে গেছিস তো। বুঝছি, বাসা থেকে এখনো তোকে কষ্ট দেয়, তাই না? না ভাইয়া, আম্মু এখন আমাকে ভালোবাসে অনেক, কিন্তু বাবা মাকে এখনো দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া কর, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন বাড়ি চল, তোর জন্য অনেক গিফট এনেছি, বাসায় গিয়ে দেখাবো। তারপর ভাইয়াকে নিয়ে বাসায় গেলাম। বাসায় যেতেই দেখি বাবা ভাইয়াকে কত আদর করতেছে, যা দেখে চোখে পানি চলে আসলো। কারণ আমাকে কোনোদিন বাবা এরকম করে আদর করেনি, সব সময় শুধু করেছে অবহেলা। তখন এই শিপা আমার পাশে এসে দাঁড়ালো। কি হলো, তুমি কান্না করছো কেন? বুঝেছি মামা ভাইয়াকে এত আদর করছে, তাই তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? রে, এরকম কখনো আমাকে আদর করে না। আমি তার কি ক্ষতি করেছি? সে কখনো আমাকে চোখেই দেখতে পারে না। থাক, কষ্ট পেও না, একদিন সব ঠিক করে দিবে। তারপর ভাইয়া রুমে চলে গেল। আমাকে বলে গেল, লিমন তুই রুমে আসিস তো একটু পর ফ্রেশ হয়ে। আমিও তার কথা মতো আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি অবাকের চরম শিখরে, কারণ আমার রুমটা খুব ভালোভাবে গোছানো এবং আমার রুমে ফ্যান লাগানো। এরকম হবে আমি সত্যি ভাবিনি। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ভাইয়া রুমে গেলাম। ভাইয়া আসবো? আরে তুই এসে গেছিস, আয় আয়। তোর আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? আর কখনো আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে না তোর, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বলো কি জন্য ডেকেছো? আগে আমার কাছে বস, তারপর বলতেছি। আমি ভাইয়ার পাশে গিয়ে বসলাম। তোর খুব কষ্ট হয়েছে এতদিন, তাই না? না ভাইয়া, আমি এখন খুব ভালো মতোই আছি। হুম, তা তো তোর শরীর দেখে বোঝা যায়। আমি চুপ করে রইলাম এবং চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাইয়ার ভালোবাসা দেখে। আরে আরে, কাঁদছিস কেন? আমারও কিন্তু ভালো লাগে না। আমি তোর জন্য কি এনেছি? আমি তার দিকে তাকালাম, দেখি ভাইয়া অনেক জামা প্যান্ট এনেছে আমার জন্য এবং একটা ঘড়ি,
ও একটা সানগ্লাসও দিল। এগুলো তোর পছন্দ হয়েছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা, আরও কিছু লাগলে বলবি। তুই আমার কলিজা, যাই চাইবি তাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, তুমি না খুব ভালো। বলেই ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে বোকা, কাঁদছিস কেন? তোকে তো আর একটা গিফট দেইনি এখনো। আমি ভাইয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। ভাইয়া ব্যাগ থেকে একটা বক্স বের করলো। এটা কি ভাইয়া? তোর জন্য একটা স্মার্টফোন। আমার ভাই কলেজে উঠবো আর স্মার্টফোন চালাবো না তা কি করে হয়? আমার তো ফোন দেখে খুশিতে লাফাতে ইচ্ছে করলো। লাফ যেই দিতে যাব, ভাইয়ার দিকে তাকিয়ে আবার থেমে গেলাম। হয়েছে হয়েছে, নাচতে হবে না। যা রুমে গিয়ে ফোন চার্জ দে আর জামা কাপড়গুলো দেখ ঠিক আছে কিনা। আমিও ভাইয়ার কথা মতো সব করলাম। এভাবে চলে গেল একটি মাস। খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু বাবার জন্য খুব কষ্ট লেগেছে। মাঝে মাঝে এখন বাসায় ভাইয়ার বিয়ের কাজ শুরু হয়েছে। আজকে মেয়ে দেখতে যাব সবাই। সবাই রেডি হয়ে বের হলাম। তখনই আচ্ছা, ওর যাওয়া লাগবে কিসে? আমার দিকে ইঙ্গিত করে আমি দাঁড়িয়ে গেলাম। কষ্টে চোখে পানি এসে গেল। আহারে, আজকেও আমার ছেলেটাকে কাঁদালে, তুমি জীবনেও ভালো হবে না। ওর মতো ছেলে আমার দরকার নেই। ওর জন্য আমি খারাপ হলে আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বাসায় থাকবো। বলেই বাসার দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে আর তুই যাবি না? তাহলে তো আমি যাব না। বলেই আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গাড়িতে ওঠালো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা। গাড়ি থেকে নেমে ভাইয়ার সাথে থেকে একসাথে তার সাথে বাসার ভিতরে গেলাম। বাবা মা সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর মেয়ে নিয়ে আসা হলো। মেয়ে ভাইয়ার পছন্দ হলো এবং 1 সপ্তাহ পর বিয়ে ঠিক করা হলো। বিয়েতে ঘটলো আরেক কাহিনী। প্রথম সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। সবাই বাসায় চলে আসলাম। তারপর বিয়ের কাজ শুরু হয়ে গেল। ভাইয়াও খুব খুশি বিয়েতে। তবে ভাবির সাথে আমার এখনো কথা হয়নি। ভাইয়া বলেছিল কথা বলতে, কিন্তু বলিনি। যাই হোক, বাসায় অনেক কাজ। ভাইয়ার কথা মতো আমি আমার বন্ধুদেরকেও দাওয়াত দিলাম। আমি বাবার সামনে তেমন একটা যেতাম না, ভয়ে যদি বন্ধুদের সামনেও আমাকে অপমান করে। সেই জন্য তবুও সময় পেলেই কিছু না কিছু করতো যাতে আমি কষ্ট পাই। এভাবে চলে আসলো বিয়ের দিন। সব আত্মীয় স্বজনরা চলে আসলো। আমরা সবাই চলে গেলাম ভাবিদের বাড়ি। সেখানে গেটে টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। বন্ধুরা আলাদা হলো মেয়ে দেখার জন্য। আমার তো আর সেদিকে ভালো লাগে না। একা হাঁটতে লাগলাম। কোথা থেকে যেন একটা মেয়ে আসলো। হাই বিয়ে সাহেব। জি, আমাকে বলছেন আপনি? তোমাকেই বলছি। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম তোমার ভাবির একমাত্র ছোট বোন ঋতু। ও, তাহলে তো আপনি আমার বিয়ান। তখন এই কোথা থেকে যেন শিপা আসলো। আরে লিমন ভাইয়া, এখানে কি কথা হচ্ছে? এই মেয়েকে তুমি দেখছো না? ওর সাথে কথা বলতেছি, তাহলে মধ্যে আসলে কেন? আরে ওই মেয়ে, সমস্যা কি? এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং ফুপাতো ভাই। আমি শিপার কথা শুনে তো অবাকের চরম শিখরে। ও কি বলছে সব? মানে এটা কি সত্যি লিমন? আমি কিছু বলতে যাব তার আগেই ও কি বলবে, যা বলার তা তো আমিই বলে দিয়েছি। এটা কি হচ্ছে লিমন? এই মেয়ে চুপ থাক, ওর সাথে আর কথা বলবি না। এই তুই কি করছিস বলতো? তুই ওকে এসব কথা বললি কেন? সর এখান থেকে। আমি একটু ভালো থাকতে চাই, থাকতে দে। কেন? আমি তোমার খারাপ কি করেছি? এমনিতে তো জানিস বাবা আমাকে চোখে দেখতে পারে না। তার উপর আবার তুই যে ব্যবহার করেছিস, বাবা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে। শিপা কিছু না বলে চুপ করে রইল। তখনই বন্ধুরা আসলো। কি? কোথায় থাকিস? আমরা একসাথে ঘুরলাম আর তুই একা থাকিস? আরে ভাই, এইমাত্র কাহিনী ঘটেছে অনেক। কি কাহিনী রে দোস্ত? তারপর ওদেরকে ঋতু আর শিপা কি করেছিল সব বললাম। আরে ভাই, এটা মিস করলাম আমরা। ভাই, তবে আমার মনে হয় তোকে সিফা ভালোবাসে। ভাই, আমার দিকটা দেখ তুই। তোর দিক দিয়ে তুইও ঠিক আছো। আচ্ছা ভাই, বাদ দে। চল ভাইয়ার সাথে দেখা করে আসি। চল। তারপর সবাই মিলে ভাইয়ার কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাইয়াকে স্টেজে বসানো হয়েছে। ভাবিও পাশে আছে। একবার কথা বলতে গিয়েও আবার বলিনি, কারণ আমার কথা বলতে লজ্জা লাগছিল। যতই হোক অচেনা ছিল, আর সে যদি আগে কথা বলতো তাহলে আলাদা কথা ছিল। যাই হোক, আমি ভাইয়ার সাথে টুকটাক কথা বলে আবার বন্ধুদের কাছে গেলাম। এবার ওদের সাথে হাঁটতে লাগলাম। তখনই আবার ঋতু আসলো। এই যে লিমন, একটু শোনো। বলুন। এখানে বলা যাবে না, একটু আলাদা হয়ে কথা বলি।
না থাক, যেতে হবে। ওরা সবাই আমার সব কিছুই জানে। প্লিজ একটু কথা বলবো। লিমন, থাক যা, কি বলে শুনে। তারপর আমাকে ঋতু ওদের থেকে একটু দূরে নিয়ে গেল, যেটা চোখ এড়ায়নি শিপার। ওর খুব কষ্ট হতে লাগলো। যাই হোক, নিয়ে যাওয়ার পর এখন বলুন কি বলবেন। দেখো, আমি জানি তোমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, আমি সব জানি। তো তাতে আপনার কি? আমার কি তা হলো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি ওই ডাইনিটাও তোমাকে ভালোবাসে। দেখুন, আমি এসব পছন্দ করি না, আমি লেখাপড়া করতে চাই। এটা ভালো, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলেই জড়িয়ে ধরতে চাইলো ঋতু। এটা দেখে তো শিপা প্রায় কান্না করে দিল। কিন্তু এদিকে আমি যেই আমাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ঠাস করে একটা থাপ্পড় দিলাম। কি ভেবেছেনটা কি আপনি? এটাকে ভালোবাসা বলে? আজকে দেখে পছন্দ হয়েছে বলে আপনি প্রপোজাল দিয়ে জড়িয়ে ধরতে চাইলেন। এটা কি ভালো মেয়েদের কাজ? তাই বলে তুমি আমায় থাপ্পড় মারবে? তো কি করব? আমি এসব অসহ্যকর, কিছু ভালো লাগে না। আর আমি এগুলো পছন্দ করি না। আর আমি এগুলোকে প্রশ্রয়ও দেই না। আমাকে ঋতুর সাথে খারাপ ব্যবহার করতে দেখে শিপা মনটা ভালো হয়ে গেল। শিপা মনে মনে যেটা চেয়েছে সেটাই হলো। তুমি কাজটা ভালো করলে না রিমন, তোমার এর হিসাব চুকাতে হবে, বলে গেলাম। আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কিরে, কি হলো ওখানে? আরে ভাই, তারপর ঋতুর ওখানে যা যা ঘটেছে তা বললাম। আরে ভাই, ঋতু মেয়েটা এখন যদি তোর সাথে কিছু করে? কি করবে? আমি তো আর ওকে বাজে কিছু করিনি, দোষটা ওর ছিল। তাও ঠিক। তারপর খাওয়ার জন্য ডাক দিল সবাইকে। আমরা খেতে চলে গেলাম। ভাইয়াকেও খেতে বসানো হলো। আলাদাভাবে সবাই খেতে লাগলো। আর অন্যদিকে ঋতু কান্না করতে করতে চলে গেল তার বোনের কাছে, মানে আমার ভাবির কাছে। ঋতু কাঁদতে কাঁদতে সবকিছু ওর আপুকে খুলে বলল। আরে বোকা, কাঁদছিস কেন? আমি ওকে এর শাস্তি দিব, আগে ওদের বাসায় যেয়ে নেই। তারপর ঋতু আচ্ছা বলেই চলে গেল ওখান থেকে। তারপর ভাবি ভাবতে থাকলো কিভাবে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। যাই হোক, গল্পে আসি। খাওয়া দাওয়া করে বিয়ে পড়িয়ে বাসার দিকে রওনা হলাম। একটা দিক খেয়াল করলাম, ঋতু আমাদের বাসায় যাচ্ছে। ও যাচ্ছে, যাক, আমার কি? আমার বন্ধুদের নিয়ে একটা গাড়িতে উঠে দুষ্টুমি করতে করতে বাসার দিকে গাড়ি যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি বাসার সামনে এসে পড়লো। সবাই গাড়ি থেকে নেমে রেডি হলো ভেতরে যাওয়ার জন্য। মা দরজার সামনে দাঁড়িয়ে ভাইয়া ও ভাবিকে বরণ করলো। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। হালকা ক্লান্ত লাগছিল, তাই বন্ধুদেরকে নিয়ে রুমে গেলাম। সবাই ফ্রেশ হলাম। বাড়িতে সবাই আনন্দ করতেছে। আর অন্যদিকে ঋতু মন খারাপ করে ওর বোনের কাছে বসে আছে। তাই আর ওর বোন, মানে আমার ভাবি, চুপ করে থাকতে পারলো না। তখন সে তার বোনকে একটা বুদ্ধি বলে দিল আমার ক্ষতি করার জন্য। ঋতু এতে খুশি হলো। আমার কিছু একটা ক্ষতি করতে পারবে, ওর থাপ্পড়ের প্রতিশোধ নিতে পারবে। এদিকে আমরা ফ্রেশ হয়ে বের হলাম। তারপর সবাই মিলে বাইরে বসে আলাদা আড্ডা দিতে লাগলাম। তখন এই ঋতু আসলো আমাদের কাছে। আমি একবার তাকিয়েও না দেখার ভান করে থাকলাম। লিমন শোনো, একটু কথা বলার ছিল। বলুন, আপনি কি বলবেন? আর দুপুরে থাপ্পড় মারার জন্য সরি। আপনি যেটা করেছেন ওটা ভালো মেয়েদের কাজ না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো একটু কথা বলতে এসেছি। একটু আলাদা কথা বলি। তারপর ওর সাথে একটু আলাদা হলাম। এবার শিপা খেয়াল করেনি আমরা আলাদা কথা বলতেছি। তবে ঋতু তখন ফোন বের করে কাকে যেন কি মেসেজ লিখলো। বলুন এখন। দেখো, আমি যা করেছি সব কিছু না জেনে বুঝে করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওকে, সমস্যা নেই। এখন থেকে এগুলো খেয়াল রাখবেন। তখন এই বাড়িতে একটু চিল্লাচিল্লি শুরু হলো। সবাই সেখানে গেলাম। দেখি ভাবি বলতেছে সে তার একটা গয়না খুলে ওয়াশরুমে গিয়েছিল, এখন এসে সেটা পাচ্ছে না। ভাবির এসব কথা শুনে সবাই চলে আসলো সেখানে। কখন হলো এমন? এই মনে করো 10 মিনিট হলো। আমি প্রথমে খুঁজতে থাকলাম, কিছুক্ষণ খোঁজার পর পেলাম, তখন তোমাদের জানালাম। কি বলছো আপু? আমি 10 মিনিট আগে তোমার ঘর থেকে লিমনকে বের হতে দেখলাম। আমি তো এই কথা শুনে একটা শক খেলাম। কি বলছেন আপনি? আমি তো এতক্ষণ আপনার সাথেই কথা বলছিলাম। আপু, তুমি ওর কথা বিশ্বাস করো না। তুমি ওকে চেক করে দেখো, ওর ঘর চেক করো। কি বলছেন এসব আপনি? আমি এই ঘরে আসলামই বা কখন? আর চেক করারই বা কথা আমাকে নিয়ে উঠছে কেন? তুই চুপ কর, তুই আমার কাছে আয়। বাবা খুব রাগান্তি স্বরে। আমি খুব ভয় পেয়ে বাবার কাছে গেলাম। আমার পকেট চেক করতে লাগলো। হঠাৎ দেখলাম বাবা আমার পকেট থেকে একটা চেন বের করলেন। আমি তো অবাক, এই চেন আমার পকেটে আসলো কি করে?
বাবাও আমার দিকে খুব রাগী চোখে তাকালো। তারপর আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। ভাইয়া আমার কাছে এসেই ঠাস করে 2টা থাপ্পড় দিল। তোকে কি আমি কখনো কম কিছু দিয়েছি যে চুরি করতে হবে? ভাইয়া বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছুই জানি না। তাহলে চেইনটা কি ওর পকেটে হাওয়ায় ভেসে গেল নাকি? তুই আর আজকে থেকে আমাকে ভাই বলে ডাকবি না, আমি কোনো চোরের ভাই না। ভাইয়ার কথা শুনে খুব কষ্ট লাগলো, তাই মায়ের কাছে গেলাম। মায়ের পা দুটো ধরে, মা বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছুই জানি না। মা তার পা ছাড়িয়ে আমার বুকে লাথি মারলো। আমি লাথির আঘাতে দূরে ছিটকে গিয়ে মাথায় ব্যথা পেলাম। উঠে দাঁড়ালাম মাথা ধরে, সাথে সাথে আমার পিঠে লাঠি দিয়ে আঘাত পড়লো। পিছনে তাকিয়ে দেখি বাবা, সে আমাকে লাঠি দিয়ে একের পর এক মারতে লাগলো। আমি চিৎকার করতে থাকলাম, তবুও বাবা থামলো না, আমাকে শুধু মারতেই থাকলো। আমি একবার শিপার দিকে তাকালাম, তাকিয়ে দেখি নীরবে চোখের পানি ফেলছে। মারতে মারতে দেখলাম বন্ধুরা আমার বাবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে থামছেই না। আমার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করেছে আমার জন্য, আর ভাইয়া নিথর পাথর হয়ে গেছে। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিলি, তোকে আজকে মেরেই ফেলবো। বলতে বলতে আরো জোরে জোরে মারতে থাকলো। একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম ব্যথায়। তখনই ক্যামেরাম্যান দৌড়ে ছুটে আসলো। আরে আপনারা ওকে মারছেন কেন? ও তো চুরি করেনি এটা। আমি বাসায় চলে গেছিলাম, তাই হঠাৎ কেউ বলল বিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। এসে শুনি ছেলেটাকে চুরির অপরাধে মারতেছেন। ও চুরি করেনি, আপনি বুঝলেন কি করে? আর এই ছেলেটা এই মেয়েটা একসাথে হাঁটছিল। আমি ভাবলাম একটা ছবি তুলি, তখন দেখি এই মেয়েটা ওর পকেটে চেনটি দিয়ে দিল। বিশ্বাস না করলে এ দেখুন, ফটো আছে। ঋতু তো এই কথা শুনে ভয়ের শেষ। ও ওখান থেকে চলে যেতে লাগলো। শিপা তখনই গিয়ে ওর হাত ধরলো। কোথায় পালাচ্ছিস তুই? আরে দুর্জয়, এসব দেখা বাদ দে, আগে লিমনকে হাসপাতালে নিয়ে চল। তাই করি আমরা, চল। তারপর ওরা আমাকে কোলে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো। এই দাঁড়া, আমরাও যাব। আপনাদের যেতে হবে না, ও তো আপনাদের কেউ হয় না। তারপর ওরা একটা রিক্সা নিল। আমার পরিবারের সবাই খুব কষ্ট পাইছে। বাবাও অনেক অনুতপ্ত, আর মা তো কান্না করতে করতে শেষ। তারপর ওরা আমাকে রিক্সায় নিল হাসপাতালের দিকে যাওয়ার জন্য। আমার পরিবারও ওদের পিছু নিল। আমাদের হাসপাতালে যেতে পথে একটা উঁচু ব্রিজ আছে। আমার ব্রিজের কাছে এসে জ্ঞান ফিরল। আমি রিক্সা থামাতে বললাম, ওরা রিক্সাওয়ালাকে থামতে বলল। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে ব্রিজের উপর উঠে ঝাঁপ দিলাম। আমার বন্ধুরা আমার পিছু দৌড়িয়েও আমাকে আটকাতে পারলো না। তারপরেই ব্রিজের কাছে এসেই আমার জ্ঞান ফিরল। শরীরের সব জায়গায় ব্যথা করতেছে। এই এই রিক্সা থামা। আরে ভাই, এখন রিক্সা থামাবো কেন? হাসপাতালে যেতে হবে। একটু থামা ভাই, প্লিজ। এই রিক্সা থামা, ওর মনে হয় কষ্ট হচ্ছে। এরপর রিক্সাওয়ালা কাকা রিক্সা থামালো। আমি ওদের থেকে ছাড়িয়ে রিক্সা থেকে নামলাম। ওই ওই, তোরা রিক্সা থামিয়েছিস কেন? পিছন থেকে ভাইয়া। আরে একটু থামেন, ও যেন আমাদের কি বলবে। শোন ভাই, আমি যদি এখন বেঁচেও থাকি, আমার গায়ের উপর চোর নামক সিলটা থাকবে, যা আমাকে প্রতিনিয়ত অনেক কষ্ট দেবে। তোরা আমাকে অনেক ভালোবাসিস, আমি জানি তোরা আমার জন্য অনেক কষ্ট করেছিস, আর করা লাগবে না। বলেই দিলাম দৌড়। ওরাও আমার পেছনে পেছনে দৌড় দিল, সাথে ভাইয়াও দৌড় দিল। কিন্তু ওরা আমাকে ধরার আগেই ব্রিজ থেকে দিলাম ঝাঁপ। আমি অনেক উপর থেকে পানির উপর পড়তেছি, হাসি মুখে এক সময় পড়েই গেলাম পানিতে। তারপর আমার কাহিনী আবার পরে হবে। যাই হোক, আমি পড়ে যাওয়ার সাথে সাথেই আমার বন্ধুরা ঝাঁপ দিতে চাইলো, কিন্তু রিক্সাওয়ালা কাকা ওদের থামালো। এখান থেকে ঝাঁপ দিও না, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। চলো আমরা নিচ থেকে ওরে খুঁজি। তারপর ওরা রিক্সাওয়ালা কাকার সাথে ব্রিজের নিচ দিয়ে নেমে আমায় খুঁজতে থাকলো। ভাইয়াও ওদের সাথে গেল, কিন্তু কি আর হলো, আমাকে তো আর খুঁজে পেল না। ওরা অনেকক্ষণ খুঁজলো, কিন্তু ওরা শুধু এক জায়গায় একটু রক্ত পেল। নদীতে প্রচুর স্রোত ছিল। ওরা উপরে উঠে এলো, কিন্তু ভাইয়া খুঁজতে লাগলো কান্না করতে করতে। তারপর রিক্সাওয়ালা কাকা জোর করে ভাইয়াকে উঠালো। কাকা, আমার ভাইটাকে স্রোতেও কোথায় নিয়ে গেল ধরতে পারলাম না। আমার ভাইটার এখন অবস্থা খুব খারাপ। ভাইয়া কান্না করতে করতে আমার পরিবারের সবাই আমি যেখানে এসে ঝাঁপ দিয়েছি সেখানে এসে দাঁড়িয়ে কাঁদতেছে। ভাইয়াও আমার বন্ধুরাও সেখানে আসলো। আমার ছেলেটা আমার কাছে এসেছিল,
বলতে ও কিছু করেনি, কিন্তু আমি আমার ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম। বলেই ব্রিজের উপরে একটা পিলারের সাথে মাথায় বাড়ি দিয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল মা। শিপা তো সেই কখন থেকে কান্না করতেছে, ভাবি আর ঋতু ভয়ে চুপ করে আছে। বাবা সে পাথর হয়ে গেছে। হাবিব, চল, জোয়ার কোন দিকে, ওই দিক যাই, লিমনকে পেতে পারি। চলেন, আমিও যাব। তখন এই ভাবি ওখানে আসলো। তোরা ওর কেমন বন্ধু? তোরা ওকে আটকাতে পারলি না? আমার তো মনে হয় তোরাই ওকে এমন বুদ্ধি দিয়েছিস। বন্ধুদের ইঙ্গিত করে ভাবি। চুপ কর তুই। তোর বোনের জন্য আজ আমাদের এই অবস্থা। আমার ভাইটাকে হারালাম, তোকে আমি কালকে ডিভোর্স দিব। ভাবি ভয়ে চুপ হয়ে গেল। আমি তোমার পায়ে পড়ি, তুমি এমনটা কইরো না দয়া করে। আমার বোন ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। ভাবি ভাইয়ার পায়ের কাছে এসে, এই এখন আমাকে দোষ দিচ্ছ? আসল দোষটা তো তোমারই, তুমি তো আমায় এমন করতে বলেছো। ঋতু পিছন থেকে, কি এটাও তোর বুদ্ধি? তোকে আমি এক্ষুনি ডিভোর্স দিব। তোর জন্য আজকে আমার কলিজার টুকরো ভাই আমার কাছে নেই। বলেই কেঁদে দিল। শুনুন, এখানে আমাদের কথা আছে। শুনুন ভাবি, আপনি আমাদের উপরে যে দোষটা দিচ্ছেন, আমরাই ওকে মারার জন্য বলেছি। আপনি একটু এটা এই রিক্সাওয়ালা কাকাকে জিজ্ঞেস করেন আমরা কি করেছি। আর আজকে লিমনের এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনি কি জানেন, ও এই 8 বছর ধরে শুধু হাবিব ভাইয়া ছাড়া সবার কাছে অবহেলিত হয়েছে। এমনকি আন্টিও ওকে অনেক কষ্ট দিয়েছে, যা কোনো মা নিজের সন্তানের সাথে এমন করে না। তবে আন্টি এই 1 মাস ওকে নিজের সন্তানের মতো দেখেছে, যার জন্য ও খুশি হলেও এই যে আঙ্কেল, তার জন্য ওকে প্রতিদিন কষ্ট পেত। সে তো কখনো ওকে দেখতেই পারতো না। এখন তো তার ভালোই হয়েছে, আর তার চোখের কাটা সামনে থাকবে না। দেখেন ভাবি, আপনি কাজটা ঠিক করছেন। একটা অবহেলিত ছেলের আনন্দ পেতে শুরু করলো, আর আপনার জন্য আসতে আছে নাকি নেই তাই বলা যাচ্ছে না। ভাবি ওর কথা শুনে স্থির হয়ে গেল। তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সে যে কত বড় ভুল করেছে তা এখন টের পেল। আর ঋতু তো ভয়েই শেষ। আপনাকে আর কি বলবো, আর এর জন্য বলতে পারেন বেয়াদবি করতেছি। আপনার এর জন্য আমাকে মারতেও পারেন, তবু আজ আমি এই কথা বলবই। যিনি ওর জন্মদাতা পিতা, সে লিমনের সাথে যা ব্যবহার করেছে, ওর জায়গায় আমি হলে এর জন্য আমি ওর সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে চলে যেতাম। কিন্তু লিমন শত কষ্ট করেও থেকেছে। আপনাদের মাঝে যা কেউ করবেই না। আর আজকের দিনে যা দেখালেন, পরিবারের সবাই একটা বাইরের মেয়ের কথায় বিশ্বাস করে, তা তো অতুলনীয়। এই থাক, বাদ দে। একটা নিষ্ঠুরতম পরিবারের সাথে কি কথা বলেছিস? আরে এরকম বাবাদের তো কোনো সম্মানই দেওয়া উচিত না। চল, আমরা নীলমকে খুঁজতে চাই। বলেই ওরা আমাকে খোঁজার জন্য হাঁটতে লাগলো নদীর পারে পারে। এই কথা শুনে বাবা রাস্তায় বসে পড়লো। শিপা গিয়ে বাবাকে ধরলো। বাবা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। আমি আমার ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি, যা ও সব মুখ বুজে সহ্য করে নিয়েছে। প্রতিদিন আমার কাছে এসে টাকা চাইতো, আমি দিতাম না। ও তাতে কান্না করত, কিন্তু ওর চোখের পানির দিকে আমি তাকাইনি। আমি কত নিষ্ঠুর। মাঝের মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে, তা কেউই খেয়াল করেনি। হঠাৎ ভাইয়ার চোখ পড়লো সেদিকে। তারপর তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ভাবি, শিফা আর ঋতুকে রেখে ভাইয়া আর আব্বু আমাকে খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত আমায় কেউ খুঁজে পেল না। হতাশ হয়ে হাসপাতালে আসলো। মায়ের জ্ঞান ফিরলো। সে লিমন লিমন বলে লাফিয়ে উঠলো। ভাবি তার কাছে ছিল। সে গিয়ে মায়ের পাশে বসলো। লিমন কোথায়? তোমরা কি কেউ লিমনের খোঁজ পেয়েছো? মায়ের ডাকাডাকি শুনে ভাইয়া আর বাবাও কেবিনে আসলো। কি হলো? কেউ কিছু বলছো না কেন? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলতে পারছে না। শোনো, তুমি সুস্থ হও, লিমনের জন্য আমরা খোঁজ করতেছি। আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি। আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আজ আপনার জন্য আমার ছেলেটা আমার কাছে নেই। কেউ তার আপন ছেলেকে এমন মারতে পারে? বাবা চুপ হয়ে গেল। মাকে রিলিজ দেওয়া হলো হাসপাতাল থেকে এবং তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। ভাবির বাড়ি থেকে লোকজন এসে বাবার আর ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছে। তারপর বাবার কথায় ভাবিকে ডিভোর্স দিল না ভাইয়া, কিন্তু ভাবির সাথে কথা বলে না ভাইয়া। আর মা আর ভাইয়া দুজনেই বাবার সাথে কথা বলে না। শিপার তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর ভালোবাসার মানুষ আজ নেই।
আমাদের এখন আর আনন্দ নেই, সবসময় বাসা থমথমে হয়ে থাকে। এদিকে আমার যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকিয়ে দেখি আমি বেডে শোয়া অবস্থায় আছি। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কোনো কথা বলতে পারছি না। অনেক কষ্টে হাত নাড়লাম, বুঝতে পারলাম হাতে স্যালাইন লাগানো। রোগীর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসো। নার্সের কথা শুনে ডক্টর এবং তার সাথে একজন লোক আসলো। ও মাই গড, ওর সত্যি জ্ঞান ফিরেছে। ওকে কারা যেন মেরে উঁচু ব্রিজ থেকে ফেলে দিয়েছিল, যার জন্য ওর হার্ট দুর্বল হয়ে গিয়েছিল। তার জন্য হার্ট পাঠালাম। তবুও ওর উপর আমার আস্থা ছিল না ও বেঁচে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও বেঁচে গেল। আচ্ছা ডক্টর, ওর সাথে কি কথা বলা যাবে? না, কোনো মতেই না। ওর সাথে 2 মাস এর আগে কোনো কথা বলা যাবে না, সিম্পল কথা ছাড়া। ওকে ডক্টর, তবে ওর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওর যথেষ্ট খেয়াল রাখব। আচ্ছা। বলেই ভদ্রলোক আমার মাথায় হাত বুলালো। আচ্ছা, ওর শরীরের অবস্থা খুব খারাপ, নার্স ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। তারপর নার্স আমাকে ঘুমের ইঞ্জেকশন দিল। আমার চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়েও পড়লাম। এভাবে করতে করতে চলে গেল 2 মাস। এই 2 মাস প্রতিদিন ভদ্রলোক আমার কাছে এসেছে, আমি তার সাথে কথা বলতে পারিনি। সে যখন বুঝতে পারে আমি কথা বলতে চাই, তখন সে আমাকে চুপ থাকতে বলে, আমাকে উত্তেজিত হতে মানা করত। যাই হোক, আজকে আমার অক্সিজেন মাস্ক খোলা হয়েছে, আমি কথা বলতে পেরেছি। আমি শুধু সেই ভদ্রলোক আঙ্কেলের জন্য অপেক্ষা করছি, কারণ আমি বুঝতে পেরেছি সেই আমার চিকিৎসা করিয়েছেন। হঠাৎ করে সে আর ডক্টর একসাথে প্রবেশ করলো, আমি তাদের দিকে তাকালাম। তারপরেই, তোমার কি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? জি না। ও, তাহলে তুমি এখন কথা বলতে পারবে, কিন্তু তোমাকে এখনো 4 মাস বিছানায় থাকতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বাবা, তোমাকে কারা মেরে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছিল বলতে পারো? আমি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমার সিগারেট খেতে মন চাইছিল, তাই নদীর পাড়ে শান্তিতে খেতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়েই দেখি তুমি অজ্ঞান অবস্থায় আছো। হাত চেক করে দেখি বেঁচে আছো, তারপর তোমাকে এখানে নিয়ে আসলাম। আসলে কি হয়েছে বলো তো? এবার আমি কেঁদেই দিলাম, আমার আগের দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? আমাকে সব খুলে বলো। আঙ্কেল, আমি বাঁচতে চাই না, কেন আপনারা আমাকে বাঁচালেন? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। আসলে তোমার সাথে কি হয়েছে আমাকে খুলে বলো তো। আচ্ছা শুনুন তাহলে, আমার এই পর্যন্ত জীবন কাহিনী, আমার সাথে ঘটা সবকিছু আঙ্কেলকে খুলে বললাম। আমি আঙ্কেল ও ডক্টর আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। বাবা, তুমি এত অবহেলা, এত অত্যাচার সহ্য করেছো? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম, মন খারাপ করে। আরে বাবা, তুমি এভাবে মন খারাপ করছো কেন? আজ তোমার পরিবার থাকতেও তুমি এতিম। তুমি সুস্থ হলেই আমার সাথে আমার বাড়িতে যাবে। সেখানে গেলে আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব। আমি আঙ্কেলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। তা আমি এখন বলবো না, আগে তুমি সুস্থ হও, আমার বাসায় যাবে তারপর। আমি কিছু বললাম না। ডক্টর, আমি এখন একটু বাইরে যাব, ওর খেয়াল রাখিয়েন। ওর সেবা যত্ন করার জন্য আলাদা নার্সের ব্যবস্থা করা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, আমি তাহলে আসছি একটু, তুমি থাকো, আমি আবার চলে আসবো। আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেল। এভাবেই চলে গেল 6 মাস। বাড়িতে এখন কেউই বাবার সাথে কথা বলে না। বাবা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অবহেলা কাকে বলে। বাবা যদি কারোর সাথে কথা বলতে যায়, তখনই সেখান থেকে সবাই চলে যায়। শুধু ভাবি আর শিপা ছাড়া খাবার টেবিলে বাবার সাথে কেউ বসে না। বাবা যখন খেতে বসে, ভাবি তখন তাকে শুধু খাবার দেয়। আর ভাইয়ার সাথে ভাবির সম্পর্ক ঠিক নেই, কারণ ভাইয়া বলে দিয়েছে যতদিন লিমনের খোঁজ না পাবে, যতদিন লিমন তাদের কাছে ফিরে না আসবে, ততদিন ভাইয়া ভাবিকে মেনে নেবে না। তবুও ভাবি প্রচুর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। আর এদিকে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি এই কয়েকদিন খুব কষ্টে কাটিয়েছি। সারাদিন পরিবারের কথা মনে পড়তো, কিন্তু শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করতে পারিনি। তবে সব কষ্ট বুকে জমে পাথর হয়ে গেছে। এখন একা থাকতেই ভালো লাগে। যাই হোক, আঙ্কেল এসেছে। বাবা চলো, আজকে আমরা বাড়ি যাব। আঙ্কেল, আর কত করবেন? আমার জন্য তো অনেক কিছুই করেছেন, আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তোমাকে আমি বলেছি তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব, সেটা পালন করতে হবে। কি দায়িত্ব আঙ্কেল?
সেটা বাড়ি গিয়ে বলবো, এখন চলো। আমিও আঙ্কেলের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হাসপাতাল থেকে বের হলাম, দেখি অনেক দামি একটা গাড়ি দাঁড় করানো। এটাই ওঠো। আঙ্কেল, এই গাড়িটা কার? এটা আমারই গাড়ি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমি আঙ্কেলের কথা মতো গাড়িতে উঠলাম, সেও উঠলো। তারপর গাড়ি চলতে থাকলো। গাড়িটি এসে অনেক বড় একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা বাইরে থেকে দেখে আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় একটা বাড়ি এবং বাড়ির ডেকোরেশনটাও অনেক সুন্দর। কি হলো, কি দেখতেছো অবাক চোখে? আসলে এটা কি আপনার বাসা আঙ্কেল? হুম, আজ থেকে তুমি এখানেই থাকবা আমার সাথে। কোনো সমস্যা আছে? তুমি যদি চাও তোমার পরিবারের কাছে ফিরে যেতে, সমস্যা নেই, যেতে পারো। দেখুন আঙ্কেল, আমি বাইরে কাজ করে বাঁচবো, তবু আমি আমার পরিবারের কাছে ফিরে যাব না। আর আপনি নাকি কি দায়িত্ব দেবেন সেটা পালন করেই আমি বাইরে থাকবো, সমস্যা নেই। তুমি বাইরে থাকো নাকি সেটা পরে দেখা যাবে, আগে বাসার ভিতরে তো চলো। জি আঙ্কেল, বলেই আঙ্কেলের পিছনে পিছনে যেতে লাগলাম। আমি বাসার ভিতরে গিয়ে তো আরো অবাক, বাইরের থেকেও ভিতরের ডেকোরেশনটা আরো সুন্দর। শোনো, তুমি আগে গিয়ে ফ্রেশ হও, তারপর কথা হবে। এই রহিম, এদিকে আয়, ওর রুমটা দেখিয়ে দে। আঙ্কেল একজনকে উদ্দেশ্য করে, জি সাহেব, চলুন। দেখুন রহিম কাকা, আমি আপনার ছেলের মতো, তাই আমাকে সাহেব না বলে নাম ধরে ডাকুন। আচ্ছা বাবা, তোমার মন মানসিকতা অনেক ভালো। তোমার নাম কি? আমার নাম আতিক আহসান লিমন। ও আচ্ছা, আমি তোমাকে লিমন বলেই ডাকবো, চলো বাবা। তারপর রহিম কাকা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে গোছানো। আজ থেকে এটাই তোমার রুম। ও, রুমটা অনেক সুন্দর কাকা। তুমি আসবে, তাই তো আমি এই রুমটা রেডি করে রেখেছি। ও আচ্ছা কাকা, আপনার গোছানোর হাত অনেক ভালো। আচ্ছা বাবা, তুমি এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। একটু পর সাহেব তোমাকে নিয়ে খেতে বসবে। আচ্ছা কাকা। তারপর কাকা রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তারপর খাটের উপর বালিশ লাগিয়ে হেলান দিয়ে বসে বসে ভাবতে লাগলাম, আঙ্কেল আমায় কি দায়িত্ব দিবে। কিছুক্ষণ ভাবলাম, কিন্তু কিছুই মেলাতে পারলাম না। তখনই আঙ্কেল রুমে আসলো। আমি উঠে বসলাম। আঙ্কেল, আপনি এখানে? আপনি বললে তো আমি চলে যেতে পারতাম। আরে আমি এসেছি তো, কি হয়েছে? তুমি তো আমার ছেলের মতোই, সরি, তুমি এখন থেকে আমার ছেলেই। জি আঙ্কেল। আচ্ছা শোনো, আমার পরিবার বলতে আমি এখানে একাই আছি, মানে এখানে এসে মাঝে মাঝে খবর নিয়ে যাই। আমার পরিবার সিঙ্গাপুরে থাকে। আসল কথা হলো, এখানে আমি আসি শুধুই গরিবদের সাহায্য করার জন্য, এতিমখানাগুলো ভালোভাবে চালানোর জন্য। আমার অনেক বয়স হয়েছে, সর্বোচ্চ 3 থেকে 4 বছর এসব দেখাশোনা করতে পারবো। তাই আমি চাই তুমি এইসব কিছুর দায়িত্ব নাও। আমি আমার বাংলাদেশে সব কিছু তোমার নামে লিখে দিব, কারণ তুমি অনেক অবহেলায় বড় হয়েছো, তাই তুমি গরিবদের কষ্ট বুঝবে। আমার এখানে একটা কোম্পানি আছে, সেটা দিয়ে যে টাকা আসবে তা থেকেই তুমি দান করবা আর নিজের জীবন পরিচালনা করবা। তুমি সবসময় আমাদের কোম্পানির লোক নিয়োগ দরকার হলে গরিবদের কাজ দিবে। কিন্তু আঙ্কেল, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? শোনো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। আর এখন তো আর দায়িত্ব দিচ্ছি না, আগে তুমি পড়ালেখা করবে তারপর। আঙ্কেল, তবে আমার নামে সবকিছু লিখে দিতে হবে না। আপনি শুধু আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিবেন, তাহলেই হবে। সবকিছু আপনার নামেই পরিচালনা করা হবে। চুপ, আমি বলছি দিব তো দিব, তুমি শুধু তোমাকে যেভাবে বলেছি সব কিছু করলেই হবে। আচ্ছা আঙ্কেল, আমি তো আপনার কথা ফেলতে পারবো না। তবে আঙ্কেল, আপনি অর্ধেক সম্পত্তি আগে থেকেই দান হিসেবে এতিমদের নামে লিখে দেবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এখন খেতে যাই। তারপর আঙ্কেলের কথা মতো তার পিছনে পিছনে খাবার টেবিলের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি টেবিলে অনেক রকমের খাবার রাখা। তুমি আমার পাশের চেয়ারটায় বসো। জি আঙ্কেল। কি রে রহিম, তোর আসছিস না কেন? জি সাহেব, এই তো এসে পড়েছি। আমি তাকিয়ে দেখলাম বাড়িতে যারা কাজ করে সবাই খাবার টেবিলে বসলো। আমি ভাবতেছি আঙ্কেল কতটা ভালো মানুষ, যেখানে তার সাথে তাদের বাসার কাজের লোকেরা একই টেবিলে খাবার খায়। যাই হোক, সবাই খেয়ে উঠলাম। আঙ্কেল আমাকে রুমে গিয়ে বিশ্রাম করতে বলল। আমিও তার কথা মতো চলে গেলাম বিশ্রাম নিতে। আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে আঙ্কেলের ডাকে ঘুম ভাঙলো। এই বাবা ওঠো। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে নিচে আসো তাড়াতাড়ি। আমিও তার কথা মতো ফ্রেশ হয়ে নিচে এলাম। কোথাও বের হবেন নাকি আঙ্কেল? চলো আমার সাথে। তারপর আঙ্কেলের সাথে বের হলাম। এখন অন্য একটা গাড়ি নিল, অন্য ব্র্যান্ডের।
যাই হোক, গাড়িতে উঠে বসলাম। গাড়ি গিয়ে থামলো একটা শপিং মলের সামনে। এ কি আঙ্কেল, কোনো কিছু কেনাকাটা করবেন নাকি? এখানে আসলেন যে? চলো ভিতরে, তোমার জন্য এসেছি। তারপর ভিতরে গেলাম। আঙ্কেল তার পছন্দ মতো অনেক দামি জামা প্যান্ট ও জুতা কিনে দিল। আমি কিনতে মানা করেছিলাম, কিন্তু শুনেননি। তারপর আবার একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ও OnePlus এর একটা ফোন কিনে দিল। কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। সন্ধ্যায় আমি বসেছিলাম রুমে, তখনই আঙ্কেল রুমে আসলো। আচ্ছা, তোমার তো পড়ালেখা করতে হবে। জি আঙ্কেল। তুমি তো একটা কলেজে পড়ালেখা করো, ওখানে পড়বে নাকি নতুন কলেজে ভর্তি হবে? আঙ্কেল, আমি আগের কলেজেই পড়তে চাই, কারণ ওখানে আমার বন্ধুরা আছে যারা আমার জন্য অনেক কিছু করেছে। হুম তবে সেটা তো অনেক দূর, আর তাছাড়া তোমার পরিবার যদি তোমাকে দেখে, তাহলে তারা যদি ফিরিয়ে নিতে আসে, তাহলে কি করবি? তাহলে আবার কি, আমি তো এখন থেকে তাদের চিনি না, আর আমি আর তাদের কাছে ফিরে যাব না। তুমি যদি ফিরেও যাও, সমস্যা নেই, তবে আমি তোমাকে যে দায়িত্বটা দিতেছি সেটা সঠিকভাবে পালন করতে হবে। জি, সেটা তো করতেই হবে। গরিবদের কষ্ট আমি বুঝি। গরিব তবুও তো না থাকাতে অবহেলিত হয়, সেটা একটু হলেও কষ্ট কম। আর আমি তো থাকা অবস্থায় অবহেলিত হয়েছি। বাবা, আমি বুঝি, মন খারাপ কইরো না। শোনো, কালকেই তোমাকে ওইখানে নিয়ে গিয়ে আমি নিজেই ভর্তি করিয়ে দিব। আর ওখানে আমার একটা বাড়ি আছে, ওখানেই থাকবা তুমি। আর আমার কোম্পানিটাও ওখানে, তাই তোমার অনেক সুবিধা হবে। জি আঙ্কেল। আচ্ছা, তুমি টিভি দেখো, মোবাইল তো চার্জে টিপতে পারবে না, কিছুক্ষণ টিভি দেখে সময় কাটাও। জি আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম। আঙ্কেল খেতে ডাকলো। তারপর আঙ্কেলের সাথে খাবার খেয়ে রুমে আসলাম। তারপর মোবাইলটা চার্জের থেকে নিয়ে কিছুক্ষণ টিপে ঘুমালাম। পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম ভাঙলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর একটু হাঁটাহাঁটির জন্য ছাদে গেলাম। কিছুক্ষণ ছাদে বসে গান শুনলাম। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। গান বন্ধ করে আমি, এই নাও চা। আরে আঙ্কেল, আপনি কষ্ট করে ছাদ পর্যন্ত চা নিয়ে আসলেন কেন? আপনার তো অনেক কষ্ট হয়েছে। আমিও খুব সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি। আজকে এসে দেখি তুমি দাঁড়ানো, তাই ভাবলাম চা নিয়ে আসি, দুজনে চা খেতে খেতে সকালে সূর্য দেখব। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তবুও তো আপনার কষ্ট হয়েছে। আরে বাদ দাও তো। তারপর আঙ্কেলের সাথে কিছু সময় গল্প করলাম। আরে আমার তো মনেই নেই আজকে তোমার কলেজে যাব। জি আঙ্কেল, আমারও। আচ্ছা চলো, নিচে গিয়ে তুমি রেডি হয়ে খাবার খেতে আসবা। আচ্ছা আঙ্কেল। চলো। আমিও আঙ্কেলের পিছু পিছু নেমে রুমে চলে গেলাম। সেখানে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। তারপর খাবার খেলাম। রেডি হয়ে বসে আছি। তারপর দুজনে একসাথে বের হলাম গাড়ি নিয়ে। আমার বাসস্থান মানে আমার যে শহরে থাকা হয়েছে এতদিন, সেই শহরের দিকে রওনা দিলাম। কলেজে যাওয়ার জন্য 1 ঘন্টা পর কলেজে পৌঁছে গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে প্রিন্সিপালের রুমের দিকে গেলাম। আমি স্যারকে সালাম দিলাম এবং রুমে আসার জন্য অনুমতি চাইলাম। স্যার আমাকে দেখে তো অবাক। কি অবাক হলি কেন ওর দিকে তাকিয়ে? আর শফিক, তুই কোথায় থেকে আসলি? আর তুই লিমনের সাথে কেন, বুঝলাম না। আর লিমনই বা তোর সাথে আসলো কি করে? বুঝছি, সবই তো আল্লাহর চাওয়া। ওকে আমি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছি। এতদিন অসুস্থ ছিল, তাই সুস্থ হওয়ার পর ওর কলেজে নিয়ে আসলাম। আর আমি এখানে এসে দেখি বাইরে তোর নাম দেওয়া, তারপর তোর দিকে তাকিয়ে দেখি তুই আমার বন্ধু নজরুল। বন্ধু, তোর সাথে অনেকদিন যোগাযোগ নেই। বিদেশ থেকে আসলি কবে? এই তো 6 মাস 15 দিন হলো চলে যেতাম আমি, কিন্তু ও অসুস্থ ছিল তাই যাইনি। ওর সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে যাব। তার মানে আঙ্কেল আর স্যার আপনার বন্ধু? বাবা, এখন আমি ওর সাথে কথা বলে যাব, তোমার আর কোনো সমস্যা হবে না। নজরুল, লিমন কিন্তু এখানে ওর পরিবার ছাড়া থাকবে। তুই ওর সবসময় খেয়াল রাখবি। ওর পরিবার ওর উপর অধিকার খাটালে খাটাতে দিবি না। অবশ্যই। ও এখানে ওর মতো চলবে, কেউ কিছু করতে পারবে না। আমি সবসময় ওর সাথে আছি। আচ্ছা ভাই, তুই আমাকে কিছুটা হলেও নিশ্চিন্ত করলি। আরে ভাই, তুই চিন্তা করিস না তো। আর লিমন, কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সবসময় তোর সাথে পাশে আছি। জি স্যার। আরে শফিক, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? বস, চা খাই একসাথে। আর লিমন, তুই কি ক্লাসে যাবি? স্যার, আমার কাছে কোনো বই নেই। সমস্যা নেই, তুই ক্লাসে যা, আমি বলে দেবো স্যারকে। আচ্ছা বাবা, শোনো,
তুমি তাইলে ক্লাসে যাও, বন্ধুদের সাথে দেখা করো, আর ক্লাস শেষ হলে আমাকে কল দিবা। আমি তো এখন বাসায় যাব, তাই তুমি কল দিলে আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে যাবে। জি আঙ্কেল, বলেই ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। আজকে অনেক খুশি খুশি লাগতেছে, অনেক দিন পর আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে দেখা হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসরুমের সামনে চলে আসলাম। স্যার আসতে পারি? তখনই স্যার সহ সবাই আমার দিকে তাকালো, সবার চোখ বড় বড় হয়ে গেল। আরে লিমন, তুই স্যার কি তোর জন্য ফোন দিয়েছে? বই খাতা নেই? জি স্যার। আচ্ছা ভেতরে আয়, তুই বেঁচে আছিস তাহলে? জি স্যার, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আচ্ছা যা বস। আমি গিয়ে বন্ধুদের সাথে বসলাম, কিন্তু বিষয়টি হলো ওরা আমার দিকে একবারও ফিরেও তাকালো না, আর কথাও বললো না। এতে তো আমি অবাক, ওরা তো আমার সাথে কথা বলা ছাড়া থাকতেই পারতো না। কিন্তু এখন হলোটা কি? স্যারের ক্লাস শেষ, কিছু সময় ব্রেক টাইম, ওরা আমার পাশ দিয়ে বের হয়ে গেল। দেখলাম ওদের সাথে নতুন একজনও আছে, তবে ওরা এখন কথা বললো না। আমি ওদের পিছু পিছু গেলাম, ওরা এক জায়গায় গিয়ে বসলো, আমিও গিয়ে ওদের পাশে বসলাম। এখানে আপনার কাজ কি? দেখছেন না আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে? কি হয়েছে ভাই তোদের? তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আরে আপনি কে যে আমাদের সাথে তুই তোকারি করছেন? আরে ভাই, আমি তোদের বন্ধু লিমন। আমাকে এই কয়েকদিনে ভুলে গেছিস? আমাদের লিমন নামে কোনো বন্ধু নেই। একসময় ছিল, কিন্তু সে আমাদের কষ্টটা না বুঝে আত্মহত্যা করেছে, এবং তার জন্য অনেক কাঁদতে হয়েছিল আমাদের।